তুমি ময়নেশা। কলমে ফাতেমা তুজ নৌশি। পাত্রের ছোট ভাইকে প্রপোজ করে দিল অদ্রিতা। বিস্ময় হতবাক বাড়ির লোক। কিছুক্ষণ আগেই ছেলে পক্ষ দেখতে এসেছে অদ্রিতাকে। এরই মাঝে এমন কাণ্ড করে বসবে মেয়েটা, কেউ কল্পনাও করেনি। পাত্রপক্ষের চোখ মুখ করুণ দেখাচ্ছে। লজ্জায় টলমল করছে পাত্রের ছোট ভাই। বড় ভাইয়ের জন্য দেখতে আসা মেয়েটা এভাবে প্রপোজ করে দিবে তা ধারণার বাইরে। অদ্রিতার বাবা এক গাল হেসে মেয়েকে রুমে পাঠিয়ে দিলেন। অদ্রিতার ভাবখানা এমন যেন কিছুই হয়নি, বরং ডাইনিং থেকে নাশপাতি নিয়ে কামড় বসিয়ে দিল। মেয়ের এমন কাণ্ডে চটে গেলেন লুবনা। মুজাহিদ শেখ কোনো মতে অতিথি বিদেয় করলেন। লজ্জায় ওনার নাক কাটা গেছে। অদ্রি বের হ রুম থেকে। আজ তোর একদিন আর আমার একদিন। অনেক বেড়ে গেছিস। আজ তোর পিঠে খুন্তি ভাউমব। তা ন মেয়ে। লুবনা তুমি থামবে। দেখো, মেয়ের হয়ে একদম সাফাই গাইবে না বলে দিচ্ছি। তোমার আস্কারা পেয়েই এত সাহস হয়েছে ওর। বাবা মায়ের কথা শুনে বের হয়ে আসে অদ্রিতা। হাতে আধ খাওয়া নাশপাতি। কি হয়েছে আম্মু? এত চিৎকার করছো কেন? বাসায় কি ডাকাত পড়ল নাকি? বদমাশ মেয়ে। আজ তোর ঠ্যাং ভাঙব। লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। শেষমেশ পাত্রের ছোট ভাইকে প্রপোজ করে ফেললি। লুবনা তুমি থামবে। আমার মেয়ের কোনো দোষ নেই এতে। তুমি চুপ করো। মেয়ের কোনো দোষ নেই। মান সম্মানের কিছু রেখেছে আজ? অদ্রিতা মুখ চেপে হাসল। নাশপাতিটা টেবিলে রেখে বলল, বলেছিলাম না তোমায় এই সব পাত্র দেখা বন্ধ করো। তুমি শুনেছ আমার কথা? শোনোনি তো? আমি কেন শুনবো তোমার কথা? হ্যাঁ তাই তো। অদ্রি মামুনি একদম ঠিক বলছিস। আমি তোকে ফুল সাপোর্ট করছি। লুবনা ন্যাকা কান্না জুড়ে দিলেন। কপালে হাত রেখে বললেন, আমার পোড়া কপাল। বাপ বেটিতে মিলে আমার হার মাস কালি করে দিল। এত ভালো পাত্র এসেছে আর এরা পায়ে ঠেলে দিল। খুন্তি হাতে চেঁচামেচি করতে লাগলেন। প্রায় 5 মিনিট একই বুলি আওড়ালেন। বাবা মেয়ের দিকে রতচক্ষু দিয়ে তাকিয়ে তারপরই কিচেনে চলে গেলেন। মুজাহিদ হো হো করে হেসে উঠলেন। অদ্রিতাও হাসতে লাগল, বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে নিল। মুজাহিদ মেয়ের মাথায় হাত বলিয়ে বললেন, যাই বলিস না কেন আজ কিন্তু একদমই ঠিক করিসনি। কি করব আব্বু? এরা তো আজ ফাইনাল ডেট দিয়েই যেতেন। তাই বলে এমন করবি? তোর মামা প্রচণ্ড রেগে আছেন। যাওয়ার আগে ফ্যাচ করেছেন। ধ্যাত রাখো তো মামার কথা। আমি টাইট দিব দেখবে সোজা হয়ে যাবে। মুজাহিদ মৃদু হাসলেন। মেয়েটা অবুঝ। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা একটু বড় হলেই মানুষের কাছে দৃষ্টিকটু হয়ে ওঠে। তাদের নানা দিকে বুঝে শুনে চলতে হয়। না হলে চুন থেকে পান খসলেই কেচ্ছা রটে যায়। এই তো কিছু দিন আগের ঘটনা। অদ্রিতারই ক্লাসমেট লিজা। মেয়েটা পড়াশোনাতে বেশ ভালো। মধ্যবিত্ত ফ্যামিলির হাসি খুশি মেয়ে। অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করে রোজ। একদিন কোচিংয়ে বয়ফ্রেন্ড আসে। তাদের মাঝে রাগারাগি চলছিল। ওরা নিজেদের মাঝে মিটমাট করতে থাকে। রাগারাগি মিটে যাওয়ায় ছোট্ট করে সেলিব্রেশন করতে ক্যাফতে যায়। এলাকার কিছু বদ্ধমতিযুক্ত মানুষের চোখে পড়ে সেটা। ব্যাস হয়ে গেল। মেয়েটাকে বেশ্যা অবধি বলে দিয়েছে। ও নাকি ছেলেটার সাথে আলাদা এক রুমে সময় কাটিয়েছে। আরও বিশ্রী কিছু ভাষা। তাই মেয়েটার বাবা মা জোর করেই অন্য ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। না হলো পড়াশোনা আর না হলো প্রেমিকের সাথে ঘর। আর সেই থেকেই লুবনা ভয় আছেন। যদি তার মেয়েটা কোনো ভুল করে বসে কি করে সমাজে মুখ দেখাবেন? মধ্যবিত্তদের আর যাই হোক, সমাজের ভয়টা একটু বেশি। দেখো আপা অদ্রি কিন্তু অনেক বাড়ছে। দুলাভাই অতি আদরে মাইয়াটারে বাদর বানাইছে। এখনো সময় আছে মাইয়া বিদায় করো। না হলে কোনো অঘটন করে ফেলবো। বাবলু থামো একটু। জানি অদ্রি একটু বাদর, ছেলে মানুষ তবে আজে বাজে কাজ কখনোই করবে না। আপা সময় গেলে বুঝবা। মেয়ের নামে কোনো কেচ্ছা নাই। এখনই বিদেয় করার সঠিক সময়। মুজাহিদ খবরের কাগজ পড়ছিলেন। মেয়ের নামে কথাগুলো হজম করে নিলেও বেশ রাগ হল। মামার দায়িত্ব পালন না করে পাড়া প্রতিবেশীর দায়িত্ব পালন কেন করছে?
সমালোচনার জন্য পাড়া প্রতিবেশীর কি অভাব আছে? বাবলু অনেক তো হলো। বোনের কানটা তো পচিয়ে ফেলেছ। নিজের মেয়ের দিকে খেয়াল আছে? দুলা ভাই, থামো তো তুমি। বাবলু তুই আমার সাথে আয়। রাতে খেয়ে যাবি কিন্তু। মুজাহিদ হাসলেন। মানুষ বিচিত্র রঙের প্রাণী। নিজের ঘরের ঠিক নাই অন্যের ঘরে এসে আগুনও লাগায়। বাবুলর মেয়েটা তো অদ্রিরও ছোট। এই ছোট বয়সে মেয়েটার বিয়ে দিয়ে কি লাভটাই বা হলো? সেই তো সংসারে ঝামেলা আর ঝামেলা। মাঝখান থেকে মেয়েটার জীবন নষ্ট। বিকেলের ঘটনা। অদ্রি স্কুল থেকে এসে বলল, আপা এই আপা। হুম, কি হয়েছে বল? তুই কি করে প্রপোজটা করলি রে? আমার তো সাহসই হবে না। সাহস থাকতে হয়। ইস কেন যে আজ স্কুলে গিয়েছিলাম। সিনেমাটা মিস হয়ে গেল। বিছানায় বালিশ দুটো রেখে অদ্রি গম্ভীর দৃষ্টিতে তাকালো। সেতুর কান টেনে দিয়ে বলল, তোর না সামনে পরীক্ষা? পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে মশকরা করছিস? আহা পা, ব্যথা পাচ্ছি তো। পড়তে বসো। না হলে আম্মুকে গিয়ে বলবো আমার জন্য নয় এখন থেকে তোর জন্য যেন পাত্র দেখে। বিয়ের পাখনা গজিয়েছে। আমি তো এক পায়ে রাজি। সেতু। অদ্রিজার ধমকে নুয়ে গেল মেয়েটা। টেবিল থেকে বই নিয়ে স্টাডি রুমে চলে গেল। ফোঁস করে দম ফেলল অদ্রিজা। কিছু দিনের মাঝেই অ্যাডমিশন নিতে হবে। অথচ মায়ের পাত্র দেখা দেখি শুরু হয়ে গেছে। আচ্ছা বাবা কি পড়াশোনাতে সাপোর্ট দিবেন? সকাল সকাল বেশ মেজাজে আছেন লুবনা। মায়ের এমন মিষ্টি আচরণে খটকা লাগছে। তীক্ষ্ণ দৃষ্টিতে লুবনার দিকে তাকিয়ে আছে সেতু। তার পরিষ্কার মস্তিষ্ক বলছে আপার 12টা বাজতে চলেছে। কি হয়েছে খাচ্ছিস না কেন? না মানে আপা এলে খাবো। আচ্ছা। তাহলে এটা রেখে দে অদ্রি এলেই না হয় গরম গরম পরোটা ভেজে দিব। মায়ের এমন নরম আচরণে সেতু হা হয়ে গেল। বাবা ফাইল হাতে কাজ করছেন। টেবিল জুড়ে হরেক রঙের ফাইল। ও দীর্ঘশ্বাস ফেলল। জন্মের পর থেকেই বাবাকে ফাইলের গোডাউনে বসে থাকতে দেখেছে। তাই বিষয়টা স্বাভাবিক। মুজাহিদ একটা ব্যাংকে চাকরি করেন আজ 16 বছর। আগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বেতন কম হওয়াতে ছেড়ে দিয়েছেন। মুজাহিদের সামনে চা এগিয়ে দিলেন লুবনা। লুবনার হাতের চা অত্যন্ত বিষাদময়। কারণ অতিরিক্ত চিনি দেন চায়। মুজাহিদ তবুও চাটা নিল। গত 22 বছর ধরে এই শরবত চাই পান করে যাচ্ছেন। কখনো রাগারাগি করেননি। বরং সব সময় প্রশংসাই করেছেন। মুজাহিদ চায়ের কাপে চুমুকু দিলেন। আজও বললেন, চাটা ভালো হয়েছে খুব। লুবনা একটু হাসলেন। মুজাহিদের পাশে বসে মিষ্টি কণ্ঠে বললেন, বাবলু যে সম্বন্ধটা এনেছিল, ওই যে পাত্রের ছোট ভাই শুভ। তো, ওরা ওদের ছোট ছেলের জন্যই অদ্রিকে পছন্দ করেছেন। আমি না তোমাকে না বলেই হ্যাঁ বলে দিয়েছি। মুজাহিদ ভ্রু কুঁচকালেন। একটু সময় নিয়ে ভাবলেন। কিছু বলবে তার আগেই অদ্রিতার কণ্ঠ ভেসে এল। মানা করে দাও। আমি এই সব বিয়েতে রাজি নই। টিউশনি পড়িয়ে সদ্য বাইরে থেকে আসা ঘামে ভেজা অদ্রির শরীর কাঁপছে। এক কথা বোঝাতে বোঝাতে ক্লান্ত ও। অদ্রি ঘরে যা। আমি তোর বাবার সাথে কথা বলছি। তুমি তো আমার বিষয় নিয়েই বলছো মা? আর কতবার বলবো আমি এখন বিয়ে করতে চাই না। আব্বু, চুপ। তোর আব্বু আমায় কি বোঝাবে? ছেলে কুয়েত থাকে। তুই নির্লজ্জ মতো কাজ করেছিস তারপরও তারা তোকে বউ হিসেবে চায়। তোর জন্য বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকেই বিয়ে করাতে চায় আর তুই নাকচ করছিস? শোনো আম্মু আমি এই বিয়ে করব না। ছেলেকে কি করে এই সবে আমার কোনো আগ্রহ নেই। ওনারা বেহা না হলে আবার আসতেন না। অদ্রি। মুজাহিদ আহ বলে চেঁচিয়ে উঠলেন। মামিয়ের মাঝে যেতে চাইছিলেন না উনি। তবু ও যেতে হচ্ছে। অদ্রি মা। আব্বু তুমি অন্তত বিয়ের কথা বলো না। অদ্রির কথায় অসহায় ভাব। চোখে পানি চিকচিক করছে। মুজাহিদ দীর্ঘশ্বাস লুকিয়ে বললেন, তুই যা বলবি তাই হবে। লুবনা রেগে গেলেন। হাতে থাকা গ্লাসটা ধুম করে টেবিলে রাখলেন। চোখে পানি নিয়ে চেঁচাতে লাগলেন, আমার আর কি? আমি এই সংসারের কে? কোনো মূল্য আছে আমার কথার? যা ইচ্ছে তাই কর। কিচ্ছুটি বলবো না। বাপ মেয়েতে আমার মাথাটা চিবিয়ে খেল। আমিও দেখব কত দিন বিয়ে না করিস তুই। অদ্রিতা সেদিকে কান দিল না।
বাবার দিকে মায়াময় দৃষ্টিতে তাকালো। মুজাহিদ চোখ ফিরিয়ে নিলেন। তার এই মেয়েটা বড্ড আবেগে ঠাসা। অদ্রিতার মুখের সাথে নিজের মায়ের মিল পান উনি। আর তাই তো মেয়েটার কথার পৃষ্ঠে কথা বলতে পারেন না। আব্বু। মামুনি। আমি পড়াশোনা করতে চাই। সপ্তাহ খানেক আগেই তো রেজাল্ট এসেছে। হ্যাঁ, গোল্ডেন প্লাসটা মিস হয়েছে। তবে প্লাস তো এসেছে। তবে কথা দিচ্ছি এবার আরো মনোযোগ দিয়ে পড়ব। প্লিজ আব্বু। মুজাহিদ চিন্তায় পড়লেন। এই এলাকায় কিছু দিন আগে যা ঘটেছে তাতে অদ্রিতা ভার্সিটিতে গেলে সবাই জ্বলে উঠবে। কলঙ্কের তকমা লাগিয়ে দিবে। তাছাড়া কলেজটা এলাকাতেই ছিল। ভার্সিটি তো 20 কিলোমিটার দূরে। তাও ভালো নয় তেমন। আব্বু। মা, আমিও চাই তুই পড়াশোনা কর। কিন্তু সব কিছু মিলিয়ে। মুজাহিদ কথা শেষ করতে পারলেন না। অদ্রিতা ডুকরে কেঁদে উঠল। চাপা কান্নায় আর্তনাদ করছে সে। বাবার দিকে না তাকিয়েই রুমে চলে গেল। মুজাহিদের বুকে যেন তীর বিঁধে গেল। মেয়ের কান্নাটা কিছুতেই সহ্য করতে পারছেন না। কিছু করতে হবে। এভাবে মেয়ের পড়াশোনাটা বন্ধ হওয়া উচিত নয়। বিয়ের বয়স হয়েছে মাত্র, পার তো হয়ে যায়নি। তবে এখান থেকে ভার্সিটিতে কিভাবে পড়বে? ভীষণ মন খারাপ অদ্রিতার। ও খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। সুন্দর চাঁদ আকাশের বুকে। তবে সেসব তাকে ছুঁতে পারছে না। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁয়েছে। ফোনটা বেজে ওঠল। আননোন নাম্বার। অদ্রিতার হৃদয় অনুভূতিহীন। একবার দুবার করে একাধিকবার কল এল। শেষমেশ কল রিসিভ করল অদ্রি। তবে দু প্রান্তের কেউই কথা বলছে না। অদ্রি বড় বিরক্ত হয়ে বলল, হ্যালো, কে বলছেন? কথা না বললে কল কেন করেছেন? আজব লোক। অদ্রি কলটা রাখতেই যাচ্ছিল, ঠিক সে সময়ই ওপাশ থেকে পুরুষ কণ্ঠটি বলল, অদ্রি বলছেন? আমি শুভ। তুমি ময়নেশা 2। শুভর দম উঠানামা করছে। ফোনের এপাশে থাকা অদ্রি চুপ। ছেলেটা বড় অধৈর্য হয়ে বলল, অদ্রি, শুনছেন? মেজাজ চটে যাচ্ছে অদ্রির। এই লোক ফোন নাম্বার পেল কোথায় থেকে? অদ্রি, আপনি শুনছেন? কেন কল করেছেন? শুভ যেন এই কথারই অপেক্ষা করছিল। ও বিলম্ব না করেই বলল, আপনার প্রপোজ আমি একসেপ্ট করে নিয়েছি। অদ্রির মনে হলো শুভর মাথাটা ফাটিয়ে দিবে। আবার মনে হলো নিজের মাথাটা আগে ফাটানো উচিত। অদ্রি, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমি বাসায় বলেছি। সবাই মেনে নিয়েছে। আপনার কি মাথা খারাপ শুভ? সরি। আপনি এটা বুঝেননি আমি বিয়েটা করতে চাই না, সেজন্য ওই কাজটা করেছি। শুভ হাসল। অদ্রি যেন বোকাই বনে গেল। এই ঝামেলাটা না জানি কতকাল পোহাতে হয়। অদ্রি, আপনার সমস্ত কথাই বুঝেছি আমি। তবে অনুভূতির কোনো সময় হয় না। আপনি ওভাবে বলার পর আমার আকাশ থেমে গিয়েছিল। বড় ভাইয়ের জন্য বউ দেখতে এসে এমন পরিস্থিতিতে পড়ব, তারই সাথে সেই মেয়েকেই পছন্দ করে ফেলব, সবটা আমার জন্য কঠিন ছিল। বাট আমি সামলে নিয়েছি। আপনার হাত ধরে আজীবন থাকতে চাই আমি। শুভর এতগুলো কথা শুনে অদ্রির মনে হলো মরে যাওয়াই বুঝি ভালো। সে আবারও বলল, বিয়েটা ভাঙার জন্যেই ওমনটা বলেছে। তবে শুভ সে কথার ধার ধারছে না। সে বরং বিষয়টা বিনয় স্বরূপ গ্রহণের চেষ্টা করছে। একই সাথে অদ্রির হাত চাইছে। আজীবনের জন্য। অদ্রির সমস্ত রাত না ঘুমিয়েই পার হলো। ও বড় বিষণ্ণ অনুভব করছে। শেষ রাতে একটু চোখ লেগেছিল, তবে কুকুরের আওয়াজে সেই ঘুমটাও ভেঙে গেল। দেখা গেল পুরো বাড়ির লোক উঠে পড়েছে। অদ্রি তড়িঘড়ি করে বাইরে এল। এসে দেখল বাবা চেঁচামেচি করছেন। সামান্য মুরগিটাও সহ্য হয় না। মুরগি পালনও যাবে না। চোর বাটপার গুলো সব নিয়ে যাচ্ছে। কথায় কথায় জানা গেল অদ্রিদের দুটো মুরগি নিয়ে পালিয়েছে কেউ। সেই জন্যেই কুকুরটা চেঁচামেচি করেছিল। তবে দরজা খুলে বের হতে হতে চোর পালিয়েছে। এদিকে অদ্রির মা লুবনা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওনার এই স্বভাবটা বড় চোখে লাগে। কিছু হলেই দু চোখ মেলে পানি ঝরাতে থাকেন। মৃদুমন্দ হাওয়ায় চুলগুলো উড়ে যাচ্ছিল। সেই সময়ই সেতু এসে পাশে বসল। অদ্রি স্বভাবের কারণে গোসলের পর রোদে এসে বসে। নতুবা তার শরীর কাঁপতে থাকে। সেতু মিটিমিটি হাসছে। বোনের আচরণ স্বাভাবিক না দেখে অদ্রি শুধাল, কি সমস্যা?
সমস্যা তো তোর। আমার? হুম। অদ্রি কেমন করে তাকালো যেন। সেতু কিছুটা গাছাড়া ভাব দেখাচ্ছে। সেতু, তুই হাসছিস কেন? কারণ তোর দিওয়ানা নিচে বসে আছেন। অদ্রির চোখ বড় হয়ে গেল। দিওয়ানা বলতে কার কথা বলছে সেতু? ছাদ থেকে নেমে অদ্রির মনে হলো বাসা থেকে বের হয়ে যেতে পারলে বুঝি শান্তি মিলত। সোফায় আরাম করে বসে আছে শুভ। তার সমাদর চলছে। লুবনা যেন শুভকে মেয়ের জামাই ধরেই নিয়েছেন। অদ্রিকে দেখে মৃদু হাসল শুভ। ছেলেটার চোখে মুখে ভালো লাগা। অদ্রি চোখ ঘুরিয়ে নিজের রুমে এসে বসে রইল। খানিক বাদেই সেতু এসে বলল, আপু মা তোকে ডাকছে। কেন? তোর দিওয়ানার সাথে কথা বলার জন্য। আশ্চর্য। আমি জানি না। তুই আয় নতুবা মা আসবে। অদ্রি গেল না। কপট রাগ দেখিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। লুবনা এলেন কিছু সময় পরই। অদ্রি, দরজা খোল। আমার মাথা ব্যথা করছে মা। পরে এসো। এখন তোর মাথা ব্যথা শুরু হলো? বাদরামির জায়গা পাস না? উফ মা। দরজা খুলতেই ঘরে প্রবেশ করলেন লুবনা। কণ্ঠ নামিয়ে বললেন, এখনো চুলগুলো ঠিক করিসনি? পাগল তুই। ছেলেটা বসে আছে সেই কখন থেকে। কথার মাঝেই তিনি মেয়ের চুল গোছাতে লাগলেন। অদ্রি হাবুলের মতন বসে আছে। চুল গোছানো শেষ হলে লুবনা বললেন, যা, আর কোনো বাদরামি করবি না। মা, তুমি কি পেয়েছো বলো তো? অদ্রি, মা আজ না হয় কাল বিয়ে তো করতেই হবে তাই না? শুভ কতটা ভালো ছেলে সেটা তো দেখছিসই। বিদেশে বড় চাকরিও করে। পারিবারিক অবস্থাও ভালো। আর কি চাই বল তো মা? অদ্রি কিছু একটা বলতে নিয়েও থেমে গেল। তার ভালো লাগছে না। এই ঝামেলা কি কখনোই যাবে না? পুকুর পাড়ে এসে বসেছে অদ্রি আর শুভ। শুভ দেখতে সুন্দর। চেহারাটায় মায়াও রয়েছে। তবে অদ্রির হৃদয় কোনো অনুভূতি নেই। ওর মন মস্তিষ্ক নিজের ক্যারিয়ারের দিকে চলছে। কত স্বপ্ন কত আশা। অনেকটা সময় পর শুভ বলল, অদ্রি, আপনি আপসেট? হুম। সোজাসাপটা বলায় হাসল শুভ। অদ্রি সেই হাসি দেখে বরং বিরক্তই হল। আপনি বিষয়টা মজার ছলে নিচ্ছেন কেন শুভ? আমি চাই না বিয়ে করতে। কাউকে পছন্দ করেন? অদ্রি সরু চোখে তাকালো। সত্যি বলতে তার পছন্দের কেউ নেই। যদি শুভকে থামাতে পছন্দ আছে কথাটি বলে তবে মা আজই বিয়ে দিয়ে দিবেন। তাই প্রশ্নটা এড়িয়ে গেল অদ্রি। শুভ কিন্তু নাছোড়বান্দা। সে বলল, যাকেই দিক তাহলে ক্লিয়ারই আছে। আমি জানি আপনি চান না বিয়ে করতে। কারণ আপনার মনে সংশয় বিয়ে হলে আপনি ক্যারিয়ারে বাধাগ্রস্ত হবেন। কথাটা ঠিকই বলেছে শুভ। তবে অদ্রি কিছু বলছে না। শুভ একটু সাহস সঞ্চয় করে মেয়েটির আরেকটু নিকটে এসে বসল। অদ্রি কিছুটা ভয় পেয়ে বলল, শুভ, দূরে সরে বসুন। শুভ মৃদু হাসল। মেয়েটির এই স্বভাব তার বড় ভালো লেগেছে। যেই মেয়ে নিজেকে শুদ্ধ করে রাখতে চায় সে নিশ্চয়ই স্ত্রী রূপে সেরা। ভয় পাবেন না। এমন কিছু করব না যাতে কলঙ্ক হবে। তবে জেনে রাখবেন, এই হাত ছোঁয়ার অধিকার শুভ নিয়েই ছাড়বে। অদ্রি আপনি শুধু আমার। শুধুই আমার। দোটানায় কাটল দুটো দিন। অদ্রির মন মস্তিষ্কে শুভর বলা কথাগুলো প্রভাব বিস্তার করল। ছেলেটা এমন করে কথা কেন বলল? অদ্রি নিজেকে সামলে নিল কিছুদিনের মধ্যেই। শুভ নামক মানুষটাকে সে মনেও করল না। এদিকে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে। অ্যাডমিশন টেস্ট ঘনিয়ে আসছে। নানান চিন্তায় বুঁদ হয়ে আছে অদ্রি। তার পড়াশোনা একেবারেই হচ্ছে না। পড়তে গেলেই মনে হচ্ছে সব নতুন। এই নিয়ে দুদিন কান্নাকাটিও করল। লুবনা আর মুজাহিদ মেয়ের অবস্থাটা বুঝতে পারলেন। এদিকে শুভ ও সব স্বাধীনতা দিতে চায় অদ্রিকে। তাই লুবনা অদ্বিমত করলেন না। মেয়ের পড়াশোনার ব্যাপারে ওনারা সিদ্ধান্ত নিলেন মুজাহিদের বন্ধু রুফ গাজীর বাসায় পাঠাবেন। ভদ্রলোক মুজাহিদের ভাই স্বরূপ। ছোটবেলায় একসাথে ঘুমিয়েছে কত। সব মিলিয়ে একটু হলেও শান্তি পেল অদ্রি। তার পড়াশোনাটা হবে তবে। এখন টার্গেট নিজের স্বপ্নের ভার্সিটি। তুমি ময়নেশা 3। বাস ড্রিভারের অশ্রাব্য ভাষার গালিতে ঘুম ভাউমল অদ্রিতার। মেয়েটা ভয় পেয়ে গেছে। চোখ পিটপিট করে চাইতেন মনে হলো কি এক নিদারুণ কষ্ট লুকিয়ে ওর মাঝে।
এদিকে বাস ড্রাইভার অন্য এক ড্রাইভারের সাথে গালিগালাজ জুড়ে দিয়েছে। ওর পাশে থাকা নারীটি বোধহয় কিছুটা বুঝতে পেরেছে। তাই ভরসার কণ্ঠে বলল, ভয় পাবেন না। শহরে নতুন। দুদিকে মাথা কাত করিয়ে হ্যাঁ বোঝালো অদ্রি। সে এমনিতে সাহসী, তবে কেমন যেন একটা ভয় কাজ করছে। ঠিক হয়ে যাবে। শহরে আছেন তো, কত কিছু দেখবেন এমন। অদ্রি আর কিছু বলল না। ঘাড় ঘুরিয়ে চাইল ইট পাথরে আবৃত শহরের পানে। গুমোট বাতাস, অট্টালিকা আর মানুষের গাদাগাদি। এক মুহূর্তের জন্য অদ্রির মনে হলো দম বন্ধ হয়ে আসছে। সে মারা যাবে। একটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাল অদ্রি। তার মাথা ব্যথা করছে। শহরে আসাটা তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। বাবা অবশ্য আসতেন, তবে একটা কাজ পড়ে যাওয়ায় আশা হয়ে ওঠেনি। এদিকে অদ্রির ভার্সিটি অ্যাডমিশন টেস্ট কাছে থাকায় একাই আসতে হলো তাকে। সে বেশ বড় মুখ করে বলে এসেছে একাই যেতে পারবে। পথে মা কতবার কল করেছেন সেই হিসেব নেই। যাক, অবশেষে পৌঁছাল অদ্রি। সে কিছুটা ভীত হয়েছিল। একেবারে অজপাড়া গায়ের মেয়ে সে নয়। তবে ওই যে গণ্ডিটা পেরিয়ে আসা হয়নি, তাই এত ভয়। একটা লম্বা শ্বাস নিয়ে বাড়িটার দিকে এগোলো অদ্রি। ভীষণ সুন্দর বাসাটা। অদ্রির ভালো লাগলো। সে ধীর পায়ে এগিয়ে যেতেই দারোয়ান বললেন, কি চাই? মামা, এটা রুফ আঙ্কেলের বাসা? জি। আমি ওনার কাছেই এসেছি। আমার বাবা ওনার বন্ধু। দারোয়ান একবার ভালো করে অদ্রিকে দেখলেন। তারপর কল করলেন কাউকে একটা। অদ্রি ততক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। কথা শেষ করে তবেই বাড়ির ভেতরে যাওয়ার অনুমতি পেল অদ্রি। পুরো ব্যাপারটা অদ্রির কাছে শ্বাসরুদ্ধকর ছিল। অদ্রি কিছুটা মন খারাপ করেই বাড়ির ভেতর প্রবেশ করল। আশেপাশে মানুষ নেই। একদম নীরব পরিবেশ। সেই জন্যেই কি না ওর ভয় বেশি। এর মধ্যেই হুট করেই ফোনটা বেজে ওঠল। চট করে রিসিভ করল অদ্রি। অদ্রি, আমি শুভ বলছি। আপনি পৌঁছে গেছেন? অদ্রি ভেবেছিল মা ফোন করেছেন, তাই চট করেই রিসিভ করেছে। ওপাশে থাকা শুভ পুনরায় বলল, অদ্রি শুনছেন? জি, পৌঁছে গেছি। কথাটি শেষ করেই কল রাখতে যাচ্ছিল ও। তবে এতে শুভকে অপমান করা হয়। তাই ও পুনরায় ফোনটি তুলল। ওপাশ থেকে শুভ হেসে বলল, ভেবেছিলাম আপনি বুঝি কল রেখে দিবেন। অদ্রি কিছু বলল না। শুভই বলল, ঠিক আছে। সাবধানে থাকবেন। পরে কল করব। শেষ বাক্যটিতে অদ্রির মনে হলো বড় জোর গলায় বলতে, আর কল করবেন না। আমার ভালো লাগে না। তবে বলা হলো না। অদ্রি ব্যাগ দুটো হাতে তুলে নিয়ে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করল। চারপাশের সাজসজ্জা দেখে আনমনেই হা হয়ে গেল ও। এই ধরনের বাড়ি সাধারণত সিনেমাতে দেখানো হয়। রুফ আঙ্কেলরা ধনী। তবে এত ধনী এটা আশা করেনি ও। ধন সম্পদ মানুষকে অহংকারী করে তুললেও রুফের পরিবার এই দিক থেকে আলাদা। তারা ভীষণ মিশুক প্রকৃতির। বিশেষ করে রৌফের স্ত্রী কোকেয়া। তিনি তো অদ্রিকে কন্যার মতন ট্রিট করছেন। অদ্রি ভীষণ অবাক হচ্ছে সব কিছুতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অদ্রিকে ঘর দেখিয়ে দেওয়া হলো। আলিশান বাড়ির আলিশান কক্ষ। অদ্রির এবার ভালো লাগছে। এই পরিবেশটা তার পছন্দ হলো। মায়ের সাথে কথা বলে সে গোসল সেরে নিল। জার্নি করাই ক্লান্ত ছিল। তাই তুলতুলে বেডে গা ছোঁয়াতে ঘুম এসে দু চোখ ভরিয়ে দিল। সন্ধ্যায় ঘুম ভাউমল অদ্রির। এবার শরীর চাঙ্গা লাগছে। হাত মুখ ধুয়ে সে এল ড্রয়িং রুমে। রুফ আর কোকিয়া বসে আছেন। হাতে চা। ঘুম ভেঙেছে মা? জি আন্টি। টায়ার্ড ছিলাম তো, তাই অনেকটা সময় ঘুমিয়েছিলাম। ভালো করেছ। এখন বলো, চা খাবে নাকি কফি? চা খাবো আন্টি। আচ্ছা, আসো তাহলে। কথাটি বলেই উঠতে নিয়েছিলেন কোকেয়া। অদ্রি বাধা দিয়ে বলল, কিচেন থেকেই তো। আমি নিতে পারবো। কোকেয়া যেন কিছুটা খুশি হলেন। মেয়েটার স্বাভাবিক ভাব তাকে স্বস্তিও দিচ্ছে। কেটলি থেকে গরম গরম চা নিল অদ্রি। চা ওর সব সময় প্রিয়। যে কোনো সময়ই চা পানে অভ্যস্ত সে। কেটলিটা রাখার সময় নজরে পড়ল বৃহৎ জানালা দিয়ে বাগান দেখা যাচ্ছে। সেখানে আবার ফোয়ারাও রয়েছে। রাতের আধারে বড় সুন্দর দেখাচ্ছে। আকাশসম আগ্রহ নিয়ে ফোয়ারার দিকে এল অদ্রি। চেয়ে রইল। দারুণ সুন্দর এটি।
তাই ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারেনি। যেই না ছুতে যাবে অমনি একটি কণ্ঠ ভেসে এল। এখানে কে? পুরুষ কণ্ঠ। অদ্রি সামান্য ভয় পেয়ে গেছে। তাই পেছনে না ঘুরেই বলল, জি আমি। আমি কে? আমি মানে। বাক্যটি পুরো করার আগেই পুরুষটি পুনরায় বলল, এখানে কি? এবার অদ্রি আসলেই ভয় পেল। সে ঘুরে তাকানোর সাহস পাচ্ছে না। কণ্ঠটা একটু বেশিই ভয়াল যেন। চওড়া দেহের পুরুষটি সামনে এসে দাঁড়ালো। অদ্রি শুকনো ঢোক গিলছে। ছেলেটা বেশ মেজাজ নিয়ে বলল, নাম কি? অদ্রিতা শেখ। ক্লাস এইচএসসি দিয়েছি। এখানে কেন? এ প্রশ্নের জবাব দিতে গিয়েই যেন বিব্রত হচ্ছে অদ্রি। ও সরু চোখে তাকালো। দেখল পুরুষটি গম্ভীরভাবে তাকিয়ে আছে। ওর কেন যেন কান্না পাচ্ছে। নিজের সত্তা হারিয়ে ফেলেছে যেন। রাগীব, ওকে ভয় দেখাচ্ছ কেন? কণ্ঠটি রোকেয়ার। ধরে প্রাণ ফিরে পেল অদ্রি। তাকালো অসহায় দৃষ্টিতে। রাগীব একটু জোরেই হেসে ফেলল। কোকেয়া ছেলের নিকটে এসে বললেন, তুমি কবে ঠিক হবে বলো তো? কখনোই ঠিক হব না আম্মু। বাটো যে এত ভীতু তা জানতাম না। ভীতু শব্দটি বলায় অদ্রির মুখশ্রী ফ্যাকাশে হয়ে এল। সে ভীতু? সত্যিই কি তাই? বিপরীতে কোনো জবাব এল না। কোকেয়া অদ্রির মাথায় হাত রাখলেন। ভয় পেও না। ও আমার ছেলে রাগীব। বড় দুষ্টু। উফ আম্মু। বড় দুষ্টু হয়েছ তুমি। বয়স হলো তবে বুদ্ধিটা হচ্ছে না। অদ্রিকে সরি বলো রাগীব। বাক্যটি বলেই কোকেয়া অদ্রির দিকে তাকালেন। অদ্রি বলল, ঠিক আছে আন্টি। সরি বলতে হবে না। এ কথা বললেও রাগীব কিন্তু সরি বলতে ভুলল না। সেই সাথে কোকেয়া যেন না শুনতে পান তাই ফিসফিস করে বলল, ভীতু মেয়ে। ভীতু মেয়ে। অদ্রিতা শেখার ভীতু শব্দটি একেবারেই বেমানান। নেহাতি সে ভদ্র। নতুবা রাগীব নামের ছেলেটির গাল লাল করে দিত। নিজ কক্ষে বসে এসবই ভাবছিল সে। ওমন সময় কলটা বেজে ওঠল। বড় বিরক্ত হলো অদ্রি। রিসিভ করল না। তবে ওপাশের ব্যক্তিটিও থেমে নেই। লাগাতার কল করে চলেছে। এবার অদ্রি কল রিসিভ করল। তবে টু শব্দটিও করল না। ওপাশ থেকে কণ্ঠটি বলল, অদ্রি, আমি শুভ বলছি। শুভ? আপনি কখনোই আমার জন্য শুভ নন। সর্বদা অশুভ হয়েই কেন আসেন বলেন তো? তুমি ময়নেশা 4। রাগীবের ঘরের লাগোয়া বারান্দাটা একটু বেশিই সুন্দর। বিশাল আর খোলা হওয়াতে এর সৌন্দর্য অধিক চোখে পড়ে। দুদিন ধরেই বারান্দার দিকে নজর যাচ্ছে অদ্রির। মেয়েটা একটা সংকোচ থেকে সে পথে আর যায়নি। তবে এই ভোর বেলায় লোকটা যেন সামলে উঠতে পারেনি। ভীষণ সুন্দর একটা ঘ্রাণ নাকে এসে ধরা দিচ্ছে। অদ্রি ছুটে গিয়ে নিজের বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে রাগীবের বারান্দাটা দেখা যায়। নানান রঙের ফুল রাখা সেখানে। অদ্রির মন ছুটে যেতে চাচ্ছে। ও বিড়াল পায়ে এগিয়ে গেল। করিডোর পেরিয়ে আসতেই পায়ের গতি নেমে গেল। রাগীব জিম করে এসেছে। উন্মুক্ত শরীরে বিন্দু বিন্দু জলবিন্দু। অদ্রির মনে হলো তার শরীর কাঁপছে। চোখ ঘোলাটে হয়ে আসছে। সরে যেতে চাইলেই রাগীব ডেকে ওঠল। দাঁড়াও। থেমে গেল অদ্রির পদযুগল। রাগীব এগিয়ে এসে ওর বরাবর দাঁড়ালো। ক্ষীণ স্বরে বলল, এত ভোরে এখানে কেন? প্রশ্নের উত্তরটি চট করেই দিতে পারছে না অদ্রি। রাগীব কয়েক সেকেন্ড অপেক্ষা করে আশেপাশে তাকালো। কি? আমাকে খুঁজতে এসেছিলে? এবার প্রতিবাদ করল অদ্রি। দ্রুত সুরে বলল, না তো। তবে এমনি এসেছি। বুঝি কিন্তু। কি বুঝেন? যা বোঝাতে চাও। আমি কখন কি বোঝালাম? আশ্চর্য তো। রাগীব কেবল হাসল। অদ্রি চেয়ে রইল। এই পুরুষটি তার দেখা সবথেকে অদ্ভুত মানুষের মধ্যে পড়ে। টানা পড়াশোনা চলছে অদ্রির। মেয়েটার পরীক্ষা রয়েছে। তাই দম নেওয়ার ফুসরত নেই। কোকেয়া এসে নাশতা দিয়ে গেলেন। অদ্রির ভালো লাগায় বুক ভরে এল। মায়া নিয়ে তাকালো ও। মেয়েটার সেই দৃষ্টি দেখে হাসলেন কোকেয়া। মাথায় হাত বুলিয়ে বললেন, সমস্যা হচ্ছে মা? কিছুটা ভয় হচ্ছে আন্টি। আমার জীবনের ব্যাপার মনে হচ্ছে। ছি মা, এই পরীক্ষাকে জীবনের সাথে তুলনা কেন করছো? আন্টি ভয় হচ্ছে। ভয় পেও না। ইনশাআল্লাহ সব ভালো হবে। অদ্রির মন ভরে ওঠল। কোকেয়া চলে গেলে পুনরায় পড়তে লাগলো।
কিছু সময় পর মাকে কল করে কথা বলে নিল। ভয়ের চোটে মেয়েটি কান্নাই করে দিল। ওপাশ থেকে সান্ত্বনা দিয়ে লুবনা বললেন, যা হবে ভালোই হবে। চিন্তা করিস না। কাল তোর বাবা আসবেন। ঠিক আছে মা। কল রেখেও বেশ কিছু সময় কাঁদল অদ্রি। পরীক্ষায় যাওয়ার আগে কোকিয়া এসে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। অদ্রির চোখ ভিজে এসেছে। এই মানুষটার প্রতি অদ্ভুত শ্রদ্ধা পাচ্ছে সে। ড্রিভারের হাত ভেঙেছে। অপ্রত্যাশিতভাবে ঘটনাটা ঘটল। এদিকে অদ্রির লেট হচ্ছে। ওর কান্না পাচ্ছে রীতিমতো। কোকিয়া বিষয়টা বুঝতে পারছিলেন। ওই মুহূর্তেই বের হচ্ছিল রাগিব। রাগিব, শুনে যাও। গান শুনতে শুনতে বের হচ্ছিল রাগিব। মায়ের ইশারা পেয়ে কাছে এল। জি আম্মু। কোথাও বের হচ্ছ? অদ্রির পরীক্ষা আছে। নিয়ে যাও। রাগিব যেন চোখ মুখ কুঁচকে ফেলল। কোকিয়া বললেন, ড্রিভারের হাত ভেঙেছে। উফস। এই সময়ই এমনটা হতে হলো। যাও, ওর লেট হচ্ছে। কথাটি বলেই অদ্রির দিকে চাইলেন কোকিয়া। মাথায় হাত বুলিয়ে বললেন, যাও মা। রাগিব তোমায় পৌঁছে দিবে। তখন থেকে শুভ নামক মানুষটি কল করে চলেছে। অদ্রি বিরক্ত হচ্ছে। বারবার কল কেটে দিচ্ছে। তবে ওপাশের ব্যক্তিটি থেমে নেই। সে লাগাতার কল করে চলেছে। এবার অদ্রির রাগ হলো। তবে পাশে রাগিব থাকায় রাগটি প্রকাশ করতে পারল না। ও কল রিসিভ করে ফিসফিস করে বলল, এত বারবার কেন কল করছেন শুভ? আপনার পরীক্ষা আছে না? আমি বিরক্ত হই শুভ। আপনি কেন বুঝেন না? আপনাকে আমার পছন্দ নয়। প্রথমবারের মতো শুভকে এভাবে প্রত্যাখ্যান করল অদ্রি। শুভ কিন্তু কষ্ট পেল না। বিনিময়ে হেসে বলল, তাতে কি? আশ্চর্য মানুষ আপনি। অদ্রি, আপনাকে আমার অনেক বেশি মনে পড়ে। অদ্রি থেমে রইল। কি বলবে বুঝতে পারছে না। শুভ ওপাশ থেকে বলল, ভালো করে পরীক্ষা দিবেন। আর মনে রাখবেন আপনি আমার। কলটি কেটে যেতেই রাগিব বলল, বয়ফ্রেন্ড? অদ্রির শক্তপোক্ত জবাব, না। রাগিব হাসল। সেই হাসিতে কেমন অপমান বোধ করল অদ্রি। দাঁত কামড়ে বসে রইল। কিছু সময় যেতেই রাগিব বলল, তুমি বড় চালাক মেয়ে। হঠাৎ এটা কেন বললেন? একসাথে দুটো ছেলেকে ঘুরাচ্ছ। অদ্রির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাগিব হেসে চলেছে। ভয় পেও না। মজা করে বলেছি। এটা কোনো মজার মধ্যে পড়ে না। আপনি এমনটা কেন বললেন? দুঃখে অদ্রির কান্না পেল। রাগিব গাড়ি থামিয়ে বলল, এমনি বলেছি। আপনি এমনি বলেননি। অন্য কিছু মিন করছেন। আমাকে খারাপ ভাবে প্রেজেন্ট করলেন। অথচ বিষয়টা এমন নয়। এই যে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি যে ছিলেন তার নাম শুভ। যে কি না আমার কেউ না। কেউ না মানে কেউ না। তাকে আমি পছন্দ করি না। একদমই না। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল অদ্রি। রাগিব বুঝল সে হয়তো কিছু ভুল করেছে। তবে দুঃখ প্রকাশের ফুসরতও মিলেনি। তার আগেই গাড়ি থেকে নেমে গেছে অদ্রি। চোখের জল মুছে এগিয়ে চলেছে কেবল। পরীক্ষা ভালো হয়েছে। অদ্রির মন কিছুটা ভালো। সে ফুরফুরে মেজাজে বের হতেই দেখল রাগিব দাঁড়িয়ে আছে। কেন যেন একটা অভিমান এসে চেপে ধরল ওকে। ও অন্য দিকে চলতে যাচ্ছিল। অমন সময়ই মেয়েটির হাত স্পর্শ করল পুরুষটি। কোথায় যাও? আপনাকে কেন বলবো? রাগ দেখাচ্ছ? দেখাচ্ছি। বাপরে, তোমার এত তেজ? তেজ কথাটি বলতেই অদ্রি ঘুরে তাকালো। রাগিব মিটিমিটি হাসছে। ছাড়েন, আপনি অনেক খারাপ। জানি তো। এভাবে হাত ধরে আছেন কেন? ধরলে সমস্যা? অবশ্যই সমস্যা। শুভ এসে আপনাকে ইচ্ছে মতন মারবে। রাগিবের যেন হাসি পেল। সে অবশ্য হাসিটা লুকিয়ে রাখার প্রয়াস করল না। অদ্রি অন্য দিক ফিরতেই রাগিব শুধাল, শুভ সাহেবের এত জোর? অদ্রি চুপ। রাগিব আর বিষয়টি ঘাটাল না। আলতো হাতে মেয়েটির চুল টেনে বলল, সরি। আসো এবার। অদ্রি চুপ করে চলতে লাগল। পথে বেশ অনেকবার কথা বলার চেষ্টা করল রাগিব। তবে অদ্রি চুপ। আশ্চর্য আর অদ্ভুত লাগলেও কোনো এক অদৃশ্য টানেই পুরুষটির প্রতি গাঢ় অভিমান দেখাতে পারছে সে। অথচ বিষয়টি স্বাভাবিক দৃষ্টিতে একদমই স্বাভাবিক নয়। পরের দিন সকাল থেকে মন ভালো নেই অদ্রির। বাবা আসবেন নিতে।
অথচ ওর মন যেতে চাইছে না। এই না যেতে চাওয়ার জন্য দায়ী রাগীব। ছেলেটার প্রতি অন্যরকম টান অনুভব হচ্ছে। কিন্তু এটাকে কি বলা যায় সেটা বুঝে আসছে না। এই নিয়েও ভীষণভাবে দ্বিধায় ভুগছে ও। কান্না পাচ্ছে। তবে সে উপায় নেই। সকাল থেকেই কোকিয়া ভীষণ যত্ন করে চলেছেন। একটু পর পরই দেখতে আসছেন। কোকিয়া না থাকলে সত্যিই কেঁদে ফেলত ও। সবথেকে খারাপ লাগছে রাগীব নামের পুরুষটি চোখের দেখাও দিচ্ছে না। লোকটার অন্তরে একটুও কি মায়া নেই? আবার একটা অভিমান জমল। অদ্রি দ্রুত সবকিছু গুছিয়ে নিল। তখন বাজে 11টা। মুজাহিদ এসে পড়েছেন। অদ্রিও তৈরি। কিন্তু রাগীব নেই। এবার সত্যিই কান্নায় চোখ ভিজে গেল ওর। ব্যাগপত্র নিয়ে বলল, আব্বু, তুমি এসো আমি সামনে আগাই। কথাটি শেষ করেই এগিয়ে গেল অদ্রি। কান্নায় তার চোখ ভেজা। লাল হয়ে আছে মুখটা। বের হতেই চোখ পড়ল রাগীবকে। ছেলেটা একটু দূরে দাঁড়িয়ে। তার পাশে আরেকটি বলিষ্ঠ পুরুষ। দুজন কথা বলছে। অদ্রির ইচ্ছে হলো ছুটে যেতে। তবে কোনো এক অদৃশ্য বল তার পথ যুগল টেনে ধরে রাখল। মুজাহিদ এলেন। শুরু হলো বিদায় পর্ব। অদ্রি গাড়িতে ওঠে বসেছে। রাগীব তখনও কাছে আসেনি। অদ্রির অভিমান আরো গভীর হল। তবে পুরুষটিকে দেখার লোভ সামলাতে পারল না। তবে যখন চাইল তখন রাগীবকে দেখা গেল না। তার পরিবর্তে দেখা মিলল রাগীবের বন্ধু রাজবীর। তুমি ময়নেশা 5। চোখ মেলতেই অদ্ভুতভাবে শিহরিত হলো অদ্রির সমস্ত শরীর। সে ঘুমিয়ে পড়েছিল। মাত্র কিছু সময়েই ট্রেনের হুইসেল বেজে গিয়েছে। অথার ট্রেন চলছে। অদ্রির দু চোখে ঘুম। ক্লান্ত শরীর। কতদিন পর আবার শহরে যাচ্ছে। সেই যে বাবার সাথে এল তারপর আর যাওয়া হয়নি। সময় চলে গিয়েছে মাসখানিক। বাইরে রাত্রি নেমে এসেছে। সেই সাথে বাড়ছে ঠান্ডা হাওয়া। ইস্ট শীত অনুভব হলো অদ্রির। মনে হচ্ছে একটা শক্তপোক্ত ব্যথা গলা দিয়ে নেমে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই এমনটা হচ্ছিল। তবে সে পাত্তা দেয়নি। বোধ হয় এবার জ্বর এসেই গেল। অদ্রি সিট থেকে নেমে সুটকেস থেকে মোটা একটি চাদর নামিয়ে নিল। তারপর পুরো শরীরে ঝাপটে দিয়ে চোখ বুজল। তবু তার শীত কমল না। বেশ কিছু সময় যেতেই মনে হলো পুরো ট্রেন ভীষণ নীরব। একটা পাখির আওয়াজও নেই। তবে ঘুমের চোটে চাওয়ার মতন শক্তিটুকু পেল না। পুনরায় ওর ঘুম ভাঙল মাঝরাতের দিকে। আশেপাশে তাকিয়ে বুঝল যাত্রীরা সবাই ঘুমিয়ে জল। তবে ওর ঠিক বরাবর একজন ব্যক্তি ভীষণ মনোযোগে বই পড়ছে। একপাশটা দেখে অদ্রির মনে হলো লোকটা ওর পরিচিত। তাই কেমন কৌতূহল জাগল। তবে উঠে এসে জিজ্ঞাসা করার মতন পরিস্থিতি নেই। পাশে যদি ঝামেলা হয় সেই ভয়ে। তাই বারবার উকি ঝুঁকি দিয়ে সবটুকু চেষ্টা দিয়ে আড়ালে আবডালে মানুষটার মুখশ্রী দর্শন করার প্রয়াস করল। তবে পারল না। লোকটার আপাদমস্তক বইয়ের আড়ালে। জ্বর হওয়া শরীর নিয়ে অদ্রি আর চেয়ে থাকতে পারছে না। কোনো মতে ব্যাগ থেকে ঔষধ বের করে খেয়ে নিল। তার কখন যে ঘুমিয়ে পড়ল অদ্রি নিজেও জানে না। ওর ঘুমটি ভাঙল ভোরের দিকে এক পুরুষ কণ্ঠে। অদ্রি চাইল। দেখতে পেল মুখশ্রী। ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে। বাক্যটি শেষ হতেই ধরমরিয়ে ওঠল অদ্রি। ছেলেটা তখন নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। অদ্রি একটু জড়ো কণ্ঠে বলল, আপনাকে আগে কোথাও দেখেছি? অদ্রির প্রশ্নটা বড় অদ্ভুত। ছেলেটা হেসে বলল, আমাকে দেখেছেন কি না সেটা তো আপনিই বলতে পারবেন। আমি কেমন করে বলবো বলেন? বুদ্ধিমতী অদ্রি কেমন লজ্জা পেল। আজকাল তার মাথাটা গেছে। এই ব্যাপারটা ঘটছে শুভ নামক মানুষটা জীবনে আসার পর। তারপর বৃদ্ধি ঘটল রাগীবের সাথে দর্শনের পর। এর থেকেই ওর সমস্তটা কেমন গুলিয়ে আসে। মনের ভেতর একাধিক সংশয় তৈরি হয়। ও একটা শ্বাস নিয়ে বলল, না, আসলে আমি খেয়াল করতে পারছি না। জবাবের বিপরীতে পুরুষটির তরফ থেকে কোনো জবাব মিলল না। অদ্রি তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যেই না পথ চলবে অমনি ব্যক্তিটি ডেকে ওঠল। অদ্রিতা, আপনার পানির বোতল। ব্যক্তিটির মুখে নিজের নাম শুনে যারপরনাই বিস্মিত হলো অদ্রি। তারপর হয়তো কিছ সেকেন্ড অতিবাহিত হয়েছে। অদ্রি চুপ। ওর মস্তিষ্ক বিভ্রান্ত। কি হলো? একটু আগে কি বললেন? কি বললাম? আমার নাম ধরে ডাকলেন? আপনি অদ্রিতা বলে ডেকেছেন?
ছেলেটা যেন পালাতে চাইল। ওর হাতে পানির বোতল ধরিয়ে দিয়ে চট করেই নেমে গেল। অদ্রি পুরোপুরি দ্বিধায় পড়ল। ছেলেটাকে চেনা মনে হতে লাগল। ওর মস্তিষ্ক যখনই বিষয়টা ভাবতে যাবে তখনই ফোনটা বেজে উঠল। শুভ নামক প্যারা আবার কল করেছে। হ্যালো অদ্রি, আপনি কি পৌঁছে গেছেন? শুভ, আপনি কেন বারবার কল করেন আমায়? কারণটা আপনার জানা। জানা নয়। আপনি বুঝতে পারছেন না বিষয়টা কত খারাপ হচ্ছে। আর আপনি কেন দেশে পড়ে আছেন? কেন ফ্লাইট মিস দিচ্ছেন বারবার? শুভ কথা বলল না। অদ্রির খারাপ লাগছে। সে কখনো চায় না তার জন্য কেউ কষ্ট পাক। ও নিজের দুঃখটুকু লুকিয়ে বলল, শুভ, আপনাকে আমার কসম দিলাম। আর কখনো কল করবেন না আমায়। কখনো না। বাক্যটি শেষ করেই কল কেটে দিল অদ্রি। শুভ ঠায় দাঁড়িয়ে রইল। ফোনের দিকে চেয়ে রইল কিতকাল। তারপর হুট করেই দু চোখের কার্নিশ বেয়ে নোনা জল নেমে গেল। অস্পষ্ট সুরে আওড়াল, অদ্রি, এত চেয়েও কেন আপনাকে ভুলতে পারছি না আমি? এ কেমন নেশা হলো আমার? শুভ প্রশ্ন করল তো ঠিকই। তবে উত্তর দেবার মতন কেউ কি আছে? উহু নেই। শুভর প্রশ্ন, অনুভূতি, কিংবা দুঃখ সবটাই ওর একান্ত। এই একান্ত দুঃখের বিপরীতে কোনো উত্তর থাকে না। বাড়ির ভেতর প্রবেশের জন্য অদ্রি এক পা এগিয়েছে মাত্র। অমনি একটি কণ্ঠ ভেসে এল। ভীতু মেয়ে, আসার সময় হলো তবে? কণ্ঠটি একদম হৃদয়ে এসে লাগলো অদ্রির। ও পা নামিয়ে ফেলল। কয়েক সেকেন্ডের মধ্যেই সম্মুখে উপস্থিত হলো রাগীব। তার চোখে মুখে হাসির মেলা। অদ্রি হা হয়ে তাকিয়ে। রাগীব নামের পুরুষটি যেন আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। অদ্রি মা, এসেছ। কোকিয়া দোতলা থেকে নামতে নামতে কথাটি বললেন। অদ্রি মৃদু হেসে এগিয়ে গেল। একে অপরের আলিঙ্গন হলো। আপনি ভালো আছেন আন্টি? হ্যাঁ মা, ভালো আছি। তুমি এত লেট করলে যে? বাড়িতে যাওয়ার পর একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে। চোখে মুখে পানি দিয়ে আসো। এতটা জার্নি করলে? অদ্রি মাথা দুলিয়ে সম্মতি জানালো। রাগীব তখনও চেয়ে আছে। অদ্রিও চাইল তার দিকে। অমনি দুজনের চোখাচোখি হলো। রাগীব অদ্ভুতভাবে হাসল। অদ্রিও লজ্জায় মাথাটা নুয়ে ফেলল। তখন গভীর রাত। অদ্রি ঘুমিয়েছিল। হুট করেই একটা স্বপ্নে তার ঘুম ভেঙে গেল। দু চোখ বিভ্রান্ত, আতঙ্কগ্রস্ত। ভালোবাসাটা কি আমার একার রাগীব? কথাটি বলেই কান্নায় ভেঙে পড়ল অদ্রি। সে অদ্ভুত এক স্বপ্ন দেখেছে। যেই স্বপ্নের কোনো আগা মাথা নেই। কেমন যেন। সমস্ত রাত অদ্রির দু চোখে ঘুম নেই। সে ঘুমাতে পারল না হাজারো চেষ্টা করেও। শেষমেশ রুম থেকে বেরিয়ে এল। পুরো বাড়ি ঘুরঘুর করে যেই না ফিরতে যাবে অমনি রাগীবের ঘরের দরজাটি খুলে গেল। রাতের পোশাক পরা রাগীবের চেহারাটা মলিন। মলিন তো অদ্রির মুখ শ্রিয়। তবে দুজনেই কি একই বিষয় ভাবছে? মাত্র 3 দিন। 3 দিন হলো অদ্রি আর রাগীবের সম্পর্কের। অদ্রি এখনো ভাবতে পারে না সে কাউকে ভালোবেসে ফেলেছে। কি আশ্চর্য! এমনটা সে তো স্বপ্নেও ভাবতে পারেনি। ভবিষ্যতেই বাকি হবে? এমন নানান কথাই ভাবছিল অদ্রি। রাগীব ড্রাইভ করছে। মেয়েটির অন্যমনস্ক ভাব অনুভব করে গাড়ি থামালো। কি হয়েছে? হুম, কি ভাবছ? ভাবছি, কেমন করে 3টে দিন পেরিয়ে গেল। আমি কাউকে ভালোবেসে ফেললামই বা কেমন করে? সবটা এত দ্রুত আর অবিশ্বাস্য যে। রাগীব হেসে মেয়েটির হাত টেনে নিল। চুমু খেল হাতের উল্টো পিঠে। সম্পর্ক নিয়ে খুশি নও? এমনটা নয় রাগীব। বাট আমার ভাবতে কষ্ট হচ্ছে। প্রথম সম্পর্কে এমনটা হওয়া অস্বাভাবিক না। অদ্রি কেবল হাসল। কিছু বলল না। রাগীব পুনরায় গাড়ি চালাচ্ছে। মৃদুমন্দ হাওয়া অনুভব হতেই দু চোখ বন্ধ করে রইল অদ্রি। ওর দিকে তাকিয়ে রাগীবের মনের ভেতর শত প্রজাপতি উড়ে যেতে লাগল। তুমিময় নেশা 6। অদ্ভুত লাগে সবটা। অদ্রির সাথে রাগীবের সম্পর্কটা খুব দ্রুতই আগাচ্ছে। রাগীব যত্নশীল। সর্বদা খোঁজ খবর রাখে। মাঝে মাঝে অদ্রির মনে হয় এই পৃথিবীটা এত সুন্দর রাগীবের সাথে সম্পর্ক না হলে ও সত্যিই জানত না। স্বভাবতই গোসল শেষে চুল শুকাচ্ছে অদ্রি। তার চুলগুলো রাগীব একটু বেশিই পছন্দ করে। যখনই কাছে আসবে তখনই ছুঁয়ে দেখবে।
চুলের গন্ধ নিয়ে বলবে এই চুলে মাদক রয়েছে। অদ্রি তখন কি এক লজ্জায় নুয়ে থাকে। অথচ কোনো কালেই সে লাজুক ছিল না। সব কেমন স্বপ্ন, এক ঘোর। অদ্রি চোখ বন্ধ করেও রাগিবের উপস্থিতি টের পেল। এর কারণ ছেলেটার গায়ে মাখা পারফিউম। ও যখন চোখ মেলে চাইল, মৃদু হেসে বলল, রাগিব। কিতকাল যাওয়ার পরও রাগিব কোনো জবাব দিল না। অদ্রি হেসে পেছনে ঘুরে তাকালো। না, কেউ নেই। অদ্রি একটু অবাক হলো। ছেলেটা তার সাথে মজা নিচ্ছে? হতেও পারে। অদ্রি বুক ভরে শ্বাস নিল। ঘ্রাণটা এখনো আছে। চুল শুকিয়ে তবেই নিচে নামল সে। এসে দেখল রাগিব বসে আছে। কিছুটা চিন্তিত দেখাচ্ছে। অদ্রি কাছে এসে বলল, কি হয়েছে? কিছু না। বসো। অদ্রি বসতেই মেয়েটিকে নিজ বাহুডোরে আগলে নিল রাগিব। অদ্রি কিছুটা নিচু সুরে বলল, আন্টি আছেন তো? তো তো মানে? লজ্জা পাবো না? হুম। কি হুম? আপনার কি হলো? রাগিব জবাব দিল না। অদ্রি চেয়ে রইল চাতক পাখির মতন। এক সময় অধৈর্য হয়ে শুধাল, রাগিব, কথা বলছেন না কেন? রাগিব চাইল। তার চোখে মুখে চিন্তা দৃশ্যমান। অদ্রি দু হাতে পুরুষটির গাল ছুঁয়ে দিল। কি? তেমন কিছু না। বলবেন না? সত্যিই কিছু না। তুমি টেনশন করো না। পড়াশোনা কেমন হয়? ঠিকঠাক। আচ্ছা। হুম। একটু আগে যখন ডাকলাম তখন সাড়া কেন দিলেন না? কখন? ওই তো ছাদে। ওদের কথা ওখানেই থেমে গেল। কোকিয়া দোতলা থেকে নামছেন। দুজন দূরত্ব সৃজন করে বসল। অথচ তাদের সম্পর্কটায় খুব বেশি লুকোচুরি নেই। তাদের এই দূরত্ব নেহাতি ভদ্রতার খাতিরে। রাগিব কখন এলে? এই তো আম্মু। চা খাবে তোমরা? অদ্রি মাঝপথে বলল, আমি আনছি আন্টি। রাগিব ওর হাত টেনে ধরল। অদ্রি অসহায় নয়নে তাকিয়ে। কোকিয়া তাদের দুজনের দৃষ্টিই যেন পড়তে পারলেন। তাই মৃদু হেসে বললেন, আমি আনছি। তোমরা বসো। কোকিয়া চলে যেতেই অদ্রি কিছুটা অসন্তোষ সুরে বলল, এটা কি হলো? রাগিবের ভাবলেশহীন জবাব, কি আবার? আপনি আন্টির সামনে অমন কেন করলেন? কারণ এমনি। উফ, আপনি একটা অদ্ভুত লোক। অদ্রির বলার ভঙ্গিমায় হেসে ফেলল রাগিব। অদ্রি চেয়ে রইল। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে অনেকটা সময় পার হলো। কোকিয়া চা হাতে নিয়ে ফিরতেই রাগিব একটা জরুরি কাজে বাইরে চলে গেল। চা খাওয়া আর হলো না। এতে মন খারাপ নেমে এল অদ্রির চোখে মুখে। কোকিয়া মেয়েটির মাথায় হাত রাখলেন। কিছু সময় হাত বুলিয়ে দিয়ে বললেন, ও ফিরে আসবে মা। টেনশন করো না। কি এক অদৃশ্য ব্যথায় অদ্রির দু চোখ ভরে উঠল। কোকিয়া মাতৃস্নেহে কন্যাটিকে কাছে টেনে নিলেন। ভরসার সাথে বললেন, খুব দ্রুত দুজনের বিয়ের ব্যবস্থা করব। পরের দিন ভার্সিটি থেকে আসার পথে একটি মহিলার সাথে ধাক্কা লাগল। অদ্রি বেশ ব্যথা পেল। ব্যথার চোটে হাঁটতেও তার কষ্ট হচ্ছে। পথের যাত্রীরা তাকে টেনে উঠিয়ে রিকশা করে বাড়ি পাঠালো। এই খবরটি রাগিব পেতেই ছুটে এল অফিস থেকে। তাকে বিভ্রান্ত লাগছে। এদিকে অদ্রির পায়ের বেশ কিছু অংশ আঘাতপ্রাপ্ত। হাতেও চোট লেগেছে। ঠোঁটের এক কোণ কেটেছে। সব মিলিয়ে খুবই বাজে অবস্থা। রাগিব এসেই মেয়েটির যত্ন শুরু করে দিয়েছে। কেমন যেন করছে। তার এই অবস্থা দেখে অদ্রি চুপ। রাগিবের প্রতি তার ভালোবাসাটা কেমন বেড়েই চলেছে। ওর কান্না পাচ্ছে। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে? এক গ্লাস পানি পান করে ঘুমাতে এল অদ্রি। রাগিব এসে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়েছে। অনেক নির্দেশ দিয়েছে। সবটা শুনতে হয়েছে অদ্রিকে। চোখ বন্ধ করেও অদ্রির ঘুম আসছে না। কি এক যন্ত্রণা। অদ্রির খুব ইচ্ছা করছে ফোন চাপার। সে ওঠে এসে ব্যাগ থেকে ফোনটা বের করল। ব্যাগের চেইন লাগাতে যাবে অমনি কিছু একটা নজরে পড়ল। একটা খামের মতন। অদ্রির কেমন লাগলো। এটা তো ওর না। তবে ও খামটা তুলে নিল চটপট। তারপর বিড়াল পায়ে বেডের কাছে এসে দাঁড়ালো। লাইট জ্বালিয়ে যেই না খামটা ধরবে অমনি কলেল। সেতু কল করেছে। নিশ্চয়ই খবর পেয়েছে। হ্যাঁ আপু। কি খবর? ভালো। অনেক চোট পেয়েছিস? ভালোই। ধাক্কা লেগে ইটের সাথে আঘাত লেগেছে। ইস, খুব কষ্ট হচ্ছে না রে? বেশি না। তুই বাবা মাকে কিছু জানাসনি তো? না।
ঠিক আছে তবে। টেনশন করিস না। আচ্ছা। তাহলে ঘুমা। তুইও। কল রেখে অদ্রির একটু মন খারাপ হলো। কোকেয়া, রাগীব যথেষ্ট যত্ন করেছেন। তবে মায়ের যত্নের কথাটা স্মরণ হয়। অদ্রির যখন শরীর খারাপ হয়, তখন মা সারারাত বসে থাকেন। বাবা বারবার দেখে যান। সেতু পায়ের কাছে ঘুমিয়ে থাকে। সবটা স্মরণ করেই অদ্রির এই মন খারাপ। একটা সময় পর কান্নাকাটিও করল। অথচ এই কান্নার কোনো মানে নেই। অদ্রির ঘুম ভাঙল ভোরের আলোর ছোঁয়াতে। গতরাতে কান্নাকাটি করে কখন যে ঘুমিয়েছে কে জানে। মেয়েটির মুখেই চোখের পানি শুকিয়েছে। কেমন একটা আঠালো ভাব। ও ওঠে গিয়ে মুখ ধুয়ে এল। এবার ভালো লাগছে। আয়নার সামনে এসে নিজেকে ভালো মতন দেখল। পায়ের ব্যথাটা কিছুটা কম। তবে হাতের চোট ভালোই। অদ্রি নিজের অগোছালো চুলগুলো গুছিয়ে নিয়ে একটা নিঃশ্বাস ফেলল। বের হবে তাই বেড থেকে ওড়না নিবে সে সময়েই খামটা নজরে এল। এক কোণে পড়ে আছে। গতরাতের ঘটনা স্মরণ হলো ওর। ও চট করেই খামটা তুলে নিল। আগ্রহ নিয়ে খামটা খুলতেই বেরিয়ে এল বেশ কিছু ছবি। প্রতিটা ছবি ভালো মতন দেখল অদ্রি। ওর মনে হতে লাগলো মাথার ওপর আকাশ ভেঙেছে। দু চোখ নামিয়েছে নোনা জলের ফোয়ারা। তুমিময় নেশা 7। দুটো ব্যক্তি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। কারো মুখে কোনো শব্দ নেই। কি এক ব্যথায় তপ্ত হয়ে আছে চারপাশ। অদ্রি দ্বিধার চোখে পুরুষটিকে দেখে চলেছে। এদিকে পুরুষটি একেবারেই চুপ। কথা বলুন মিস্টার রাগীব। রাগীব নিরুত্তর। সে মেয়েটিকে ভালো মতন দেখে চলেছে। অদ্রির দু চোখ যেন জ্বলন্ত অগ্নিশিখা। কি বলবো? বললেও তুমি বুঝবে না। অদ্রির এবার হাসি পেল। তবে হাসিটুকু ভেদ করে বেরিয়ে এল কান্না। কি বুঝবো না? এরা কারা রাগীব? আপনি বলতে পারেন? রাগীব কথা না বলে সামনের দিকটা এল। অদ্রি দু হাতে পুরুষটিকে ঠেলে দিয়ে বলল, সরে যান। তুমি মিথ্যে ভুল বুঝলে অদ্রি। এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তবে এই ক্লোজ ছবিগুলো? তাও এতগুলো মেয়ের সাথে। রাগীব এবার চুপ। অদ্রির দু চোখ বৃষ্টি ঝরাতে ব্যস্ত। বিষয়টি আমি বলতে চাই না অদ্রি। তবে তুমি আমায় ভুল বুঝলে। কথাটি বলেই চলে গেল রাগীব। অদ্রি ধপ করে মেঝেতে বসে পড়ল। রাগীবের সাথে একাধিক নারীর খুব ক্লোজ ছবি সে একেবারেই মেনে নিতে পারছে না। অদ্রি আর রাগীবের সমস্ত কথাই শুনেছেন কোকেয়া। তিনি বড় হতাশ হলেন। ছেলেটা কেন যে অতীত স্মরণ করতে চায় না। তখন প্রায় রাত 11টা বাজে। অদ্রি নিজ রুমে বসে চাপা কান্নায় ভাসাচ্ছিল। এদিকে রাগীব এখনো ফিরেনি। সেই যে সকালে বের হয়েছে তারপর আর ফিরেনি। কোকেয়া মৃদু শব্দ করে ঘরে প্রবেশ করলেন। তবে অদ্রির হেলদোল নেই। কোনো এক অদৃশ্য শক্তি ওর সমস্ত ধ্যান জ্ঞান তুলে নিয়েছে যেন। কোকেয়া খুব করে মেয়েটির মনের অবস্থা বুঝতে পারলেন। তবে তিনি বিচলিত হলেন না। কারণ তিনি জানেন একটু পরই মেয়েটির সমস্ত মান অভিমান জলের মতো হয়ে যাবে। অদ্রি, মা কি হয়েছে? অদ্রি বোধ হয় শুনেনি। তাই জবাব দিচ্ছে না। কোকেয়া আলগোছে কন্যাটির বাহুতে হাত রাখলেন। এতে ধ্যান ফিরল ওর। ও চাইল, তবে চোখে মুখে দুঃখের ছায়া। কি হয়েছে মা? রোকেয়ার মায় ভরা কণ্ঠটা অদ্রির সমস্ত শরীরে কম্পন ধরিয়ে দেয়। অদ্রি নিজের কান্না লুকাতে পারে না। অমনি কেঁদে ওঠে। রোকেয়াকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। আন্টি, আন্টি এটা কি হয়ে গেল? আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি। কিন্তু ও বাসে না। ও ভালোবাসে না আন্টি। টানা কয়েকবার বাক্যটি বলতে লাগলো অদ্রিতা। কোকেয়া মৌন। তিনি শুরুতেই কিছু বললেন না। বরং অদ্রির জমানো ব্যথাটা বের হওয়ার সুযোগ করে দিলেন। বেশ কিছু সময় পর যখন অদ্রির কান্না থামল, তখন কোকেয়া বললেন, সব সময় যা দেখা যায় তা কিন্তু সত্যি হয় না মা। অদ্রি চুপ। দু হাতের তালুতে চোখের জল মুছে নিচ্ছে। কোকেয়া দীঘল একটা শ্বাস নিয়ে বললেন, জানো আমার রাগীব সব সময় সেরা ছাত্র ছিল। তবে ওর বেশি ঝোঁক ছিল মডেলিং এর প্রতি। এটা অনেক আগের কথা। তোমার আঙ্কেল তখন সাধারণ একজন মানুষ। তার ওপর এই জগতে পরিচিত কেউ নেই। রাগীব কঠিন পরিশ্রম শুরু করল। নানান জায়গায় আসা যাওয়া করল একটা কাজের আশায়। তবে বলে না টাকা না থাকলে কোনো কিছুর মূল্য নেই।
ওই ভয়ঙ্কর দিনের কথা আমি আজও স্মরণ করতে পারি না। আমার ছেলেটা এক বাটপারের হাতে পড়েছিল। লোকটা ওকে মদের নেশায় বুঁদ করিয়ে দিয়ে তা পল্লীতে নিয়ে ফেলল। জানো তো এই সমাজে শুধু নারীরাই টাকার বিনিময়ে বিক্রি হয় না, অনেক ক্ষেত্রে পুরুষরাও টাকার বিনিময়ে। পুরোটা শেষ না করেই কোকিয়া বললেন, এই ছবিগুলো এমন কেউ হয়তো তোমাকে পাঠিয়েছে যারা আমাদের নজরে রাখে। আমাদের সম্পর্কে ভীষণ ভালোভাবে জানে। তুমি ওকে ভুল বুঝো, এটির তার উদ্দেশ্য। তবে বিশ্বাস করো, এই মেয়েগুলোর সাথে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। নেহাতি পরিস্থিতির শিকার হয়েছিল। তবে অনেক কষ্টে আমার ছেলেটা সেই পরিস্থিতি মোকাবেলা করে। তবে যে দাগ লাগে সেটা তো সহজে যায় না মা। লোকজন তখন রাগীবের চরিত্র নিয়ে প্রশ্ন তুলত। অথচ সে নিজ ইচ্ছায় ওমন জায়গায় পৌঁছায়নি। আর না ওর দ্বারা কোনো খারাপ কাজ নিকৃষ্ট লোকগুলো করাতে পেরেছিল। শুধু এই ক্লোজ ছবিগুলো ছাড়া। সবটা শুনে থ হয়ে যায় অদ্রি। ওর হাত পা কাঁপছে। কোকিয়া একবার মেয়েটিকে দেখে নিয়ে চলে যান। কারণ অদ্রিতার নিজস্বতা রয়েছে। রাগীবের প্রতি তার ভালোবাসা কতখানি সত্যি, এখন সেটাই দেখার পালা। রাগীব এখনো ফিরেনি। অথচ রাত পেরিয়ে ভোর হতে চলেছে। অদ্রির চোখে ঘুম নেই। সে বারবার গেটের দিকে তাকাচ্ছে। অধৈর্য সে পাগলের মতন ছুটোছুটি করছে। ওর ভালো লাগছে না। রাগীবের ফোনও বন্ধ বলছে। তবে ছেলেটার কি হলো? অদ্রির কান্না পাচ্ছে। কেন সে ভুল বুঝেছিল? কেন সবটা না জেনে বুঝে অভিযোগ তুলল? ভীষণ রাগে অদ্রির দু চোখে বর্ষণ শুরু হয়েছে। তপ্ত সে জলে মেখে যাচ্ছে সমস্ত মুখশ্রী। ধীরে ধীরে পৃথিবীর বুকে সূর্যের আলো আধিপত্য বিস্তার করছে। অদ্রি মেঝেতেই বসে আছে। চোখ দুটো শুকিয়ে আছে নোনা জলের রেখাতে। হলুদ রঙা আলোতে মুখের সৌন্দর্য যেন বেড়েছে কয়েকগুণ। অনেকটা সময় পর গাড়ির হর্ন শোনা গেল। অদ্রির বুকের ভেতর লাফিয়ে ওঠল। ও ছুটে বেরিয়ে পড়েছে। কোথায় তার চুলের অবস্থা, কোথায় তার মুখের সাজসজ্জা। কোনো কিছুই ওকে দমাতে পারল না। ও ছুটে গেল গেটের কাছে। রাগীব যেন একটু বেশিই অবাক হলো ওকে ছুটে আসতে দেখে। তবে তার চেয়েও বেশি অবাক হলো যখন দেখল অদ্রি একদম ছুটে এসে তাকে জড়িয়ে ধরেছে শক্ত হাতে। আমি সরি রাগীব। ক্ষমা করে দেও। আমি বুঝতে পারিনি। বুঝিনি আমি। খুব সরি আমি। টানা বাক্যগুলো বলতে লাগলো অদ্রিতা। কাঁদতে কাঁদতে কন্যাটির হিচকি উঠে গেছে। রাগীব একটা নিঃশ্বাস ফেলে বলল, ইটস ওকে অদ্রি। আসলে আমার অতীতটা খুব বেশি সুন্দর নয়। জানো তো কলঙ্ক শুধু মেয়েদেরই নয়, ছেলেদেরও হয়। কি এক আশ্চর্য ব্যথা ছেয়ে গেল অদ্রিতার সমস্ত শরীর। পিঠের বাঁক বেয়ে নেমে যেতে লাগলো ঘামের স্রোত। সে বড় ঘেমে গিয়েছে। রাগীব দু হাতের মুঠোতে মেয়েটির মুখ তুলে নিয়ে শুধাল, না খেয়ে আছো? অদ্রি প্রশ্নটির জবাব না দিয়ে বলল, রাগীব আমায় মাফ করেছ তো? রাগীব একটু করে হাসল। তবে সেই হাসিতেও কোথাও একটা ব্যথা দেখতে পেল অদ্রিতা। ও শক্ত করে জড়িয়ে ধরল পুরুষটিকে। আমরা আজই বিয়ে করব রাগীব। আজই বিয়ে করব। সত্যিই খুব দ্রুত আয়োজন করা হলো। গ্রাম থেকে অদ্রির বাবা মা বোনেল। তারা ভীষণ বিস্ময়ের সাথে সবটা দেখে চলেছে। অদ্রির মাঝের পরিবর্তনটি খুব করে দেখতে পারছেন লুবনা। মুজাহিদ নিশ্চুপ। মেয়ের এই সিদ্ধান্তে তিনি যে খুব একটা খুশি হয়েছেন এমনটাও নয়। অদ্রি নিজের রুম থেকে তৈরি হয়ে বাবা মায়ের কাছে এল। লুবনা মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মুজাহিদও তাই। তাদের সেই ছোট্ট অদ্রি আজ এত বড় হয়ে গেল, যে নিজে সবটা সিদ্ধান্ত নিয়ে অতিথির মতন করে তাদের জানালো। প্রচণ্ড আক্রোশ থেকে কন্যাকে চর মারলেন মুজাহিদ। অদ্রি কিন্তু কোনো প্রতিক্রিয়া জানালো না। ও বরং বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে বলল, আব্বু আম্মু দোয়া করো, যাতে আমি পৃথিবীর সবথেকে সুখী হই। স্পেশাল পর্ব। বিয়ের ঠিক আগ মুহূর্তে পালিয়ে গেছে অদ্রিতা। এমন খবর পেয়ে লুবনা আর মুজাহিদের চোখে মুখে অন্ধকার নেমে এসেছে। রুফ এসে মুজাহিদের পাশে দাঁড়ালেন। আফসোস করে বললেন, শেষমেশ মেয়েটা এ কাজ করবে আমরা কেউই ভাবতে পারিনি। জানি না কোন বুদ্ধি থেকে এই কাজটি করল। মুজাহিদ লজ্জায় মুখ তুলতেও পারছেন না। লুবনা তো যায় যায় অবস্থা। তার মেয়েটা এতটা বিগড়ে গেল।
1.5 ঘন্টা পর দেখা মিলল রাগিবের। শুকনো তার মুখশ্রী। ছেলেকে দেখে ছুটে এলেন কোকেয়া। রাগিব, বাবা, পেলি ওকে? না আম্মু, পেলাম না। অদ্রি আমার সাথে এমনটা কেন করলো আম্মু? শেষমেশ আমারই বন্ধুর সাথে। এ কথা বলেই একটা বেঞ্চে বসে পড়ল রাগিব। মেয়েটার প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল কি? ট্রেন চলছে। অদ্রির পরনে লাল বেনারসি। মুখে প্রসাধনীর ছোঁয়া। কি সুন্দর লাগছে তাকে। অথচ ভেতরটা গুপ্ত ব্যথায় মরছে। অদ্রির পাশে বসে থাকা ছেলেটা এক বোতল পানি এগিয়ে দিল। মুখে বলল, অদ্রিতা, পানি খান। অদ্রি কিন্তু পানির বোতলটা ছুঁয়েও দেখল না। ওর পরিস্থিতিটা বুঝতে পারছে রাজবি। তাই জোর না করে সাহস জোগাতে বলল, অদ্রিতা, শুনেন আমার কথাটা। আপনার লড়াই সবে শুরু। আপনাকে অনেক লড়তে হবে অদ্রিতা। অনেক লড়তে হবে। অদ্রিতা আচমকাই হাউমাউ করে কেঁদে ফেলল। ওকে দেখে রাজবীর বড় মন খারাপ হলো। ও বেশি সময় মেয়েটির দিকে তাকিয়ে থাকতে পারল না। বুকের ভেতর কোথাও একটা কষ্ট অনুভব হলো। অতিরিক্ত কান্নার ফলে অদ্রির শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। ট্রেনের জানালা দিয়ে তরতর করে বাতাস আসছে। রাতের আধারে সেই সমীরণ শরীরকে হিম করে দিচ্ছে। মেয়েটি তাই আরো বেশি কুঁকড়ে যাচ্ছে। রাজবি প্রথম প্রথম নিজেকে সংযত রাখলেও এবার কেন যেন পারল না। সাথে কোনো কিছু নেই। তাই ওঠে পাশের বগি থেকে একজনের থেকে চেয়ে চাদর নিয়ে এল। সেটা শরীরের ওপর দিতেই অদ্রির মুখশ্রী কিছুটা স্বাভাবিক হয়ে এল। রাজবি একটা লম্বা নিঃশ্বাস ফেলল। ঠিক কোন নেশায় পড়ে নিজের ঘাড়ে এত বড় বিপদ নিল সে? নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিতে শিখেছে অদ্রি। ছোট থেকেই তো চটপটে সে। তবে প্রেমের ব্যাপারে এত বড় ভুল হবে তা কেউ কি জানত? উহু না। অদ্রির জীবনটা কেমন যেন। যে থাকতে চাইল তাকে সে ফিরিয়ে দিয়েছিল। আর যে ভোগ্যপণ্যের মতন ব্যবহার করল তার কাছেই শান্তি খুঁজেছিল ও। অথচ ভাগ্য, ভাগ্য কার সাথে পাঠালো? অদ্রির এই জীবন বড় সংকটপূর্ণ। কে জানে কি আছে মেয়েটির ভাগ্যে। যেখানে এত দিনের পরিচিত ভালোবাসার মানুষ রাগিবই চরম নিকৃষ্ট বের হলো। সেখানে তারই সঙ্গী রাজবি নামক মানুষটাই বা কেমন হবে? অদ্রি জানে না সে কোন আধারে এক টুকরো আলো খুঁজে চলছে। ট্রেনের বিরক্তিকর শব্দেই ঘুম ছুটল অদ্রির। ও ওঠে দেখল আশেপাশে কেউ নেই। স্বাভাবিকভাবেই এত বড় একটা ঘটনার পর ওর মস্তিষ্ক চাপে রয়েছে। তার ওপর নিজেকে একা দেখে ও আরো বেশি বিভ্রান্ত হয়ে ওঠল। ও চিৎকার করে ওঠল। কয়েকবার চেঁচিয়ে ও বের হতে চাইল। ঠিক সে সময়ই একটা শক্তপোক্ত দেহে গিয়ে ঠেকল ওর মাথাটা। ওর ভীত হয়ে যাওয়া মুখশ্রী দেখেই রাজবি বলল, অদ্রিতা, ভয় পাবেন না। আমি আছি, আপনি শান্ত হয়ে বসুন। স্বাভাবিক হতে কিতক্ষণ সময় লাগলো অদ্রিতার। ও জানালার পাশে এসে বসল। রাজবীর হাতে খাবার। সেটা এগিয়ে দিয়ে বলল, অনেক সময় ধরে না খেয়ে আছেন। খাবারটা খেয়ে নিন। অদ্রিতা ঘাড় ঘুরিয়ে চাইল। দেখল রাজবি নামের পুরুষটিকে। এই ব্যক্তিটিকে এর আগে আরো দুবার দেখেছে ও। প্রথমবার রাগিবের সাথে। আর দ্বিতীয়বার ট্রেনে। তবে তখন চট করেই বুঝে উঠতে পারেনি ব্যাপারটা। অদ্রির মৌনতা দেখে রাজবি পুনরায় বলল, খাবারটা নিন। অদ্রি এবার শক্তপোক্ত কণ্ঠে বলল, আমি কেন আপনাকে বিশ্বাস করব বলতে পারেন? জবাবে রাজবি একটু হেসে নিল। ওর ঠিক পাশটায় বসে বলল, অদ্রিতা, আপনি ভুলে যাচ্ছেন। গতকাল আপনি আমাকে বিশ্বাস করেই এত দূর এসেছেন। সত্যিই তো তাই। রাজবিকে বিশ্বাস করেই তো এত দূর এসেছে অদ্রি। সেটা স্মরণ করেই ওর সমস্ত দেহ শিউরে উঠল। রাগিব আর তার পরিবার সম্ভবত পৃথিবীর সবথেকে নিকৃষ্টদের কাতারে পড়ে। রুফ, কোকিয়া কিংবা রাগিব, তাদের তিনজনের অভিনয়ের জালেই আটকে গিয়েছিল অদ্রি। খুব সুন্দর এক প্ল্যান করে অদ্রিকে প্রেমে ফেলল রাগিব। এটি মূলত তাদের বিজনেসের একটি অংশ। এর আগেও বহু মেয়েকে ভাগিয়ে এনে বিক্রি করেছে ওরা। অদ্রির সাথে অবশ্য এমনটা প্ল্যান ছিল না। ঘটনার সূত্রপাত ঘটে অদ্রি যেদিন প্রথমবার রাগিবদের বাড়িতে এল। কথা ছিল অদ্রি শুধু পরীক্ষা দিয়েই চলে যাবে। যেহেতু মুজাহিদের সাথে ছেলেবেলা থেকেই বন্ধুত্ব রৌফের, তাই কথাটা তিনি ফেলতে পারেননি। তবে কে জানত খেলা এভাবে বদলে যাবে। অদ্রি যেদিন বাড়ি এল সেদিন রাতেই একটা মিটিং চলছিল।
আর সেখান থেকেই ক্লায়েন্ট অদ্রিকে ডিমান্ড করে ফেলে। রাগীব তখন বিষয়টিকে পাত্তা দেয়নি। তবে ক্লায়েন্ট যখন কোটি কোটি টাকা অফার করল তখন রাগীবের মাথায় বিষয়টা চড়াও হয়ে ওঠে। তার ওপর ক্লায়েন্টের কথা ছিল মেয়েটির শরীরে কোনো রকম আঘাত করা যাবে না। একটি সুস্থ সুন্দর দেহের অদ্রিতাকে চায় সে। তবে অদ্রি যেহেতু ওদের পরিচিত তাই আর 5টা প্রজেক্টের মতন কাজ করা রাগীবের জন্য কঠিন ছিল। কোনোভাবে অপহরণও করা যাচ্ছিল না। কারণ এতে করে ওর পরিবারের ভোগান্তি বাড়বে। কেস হলে ওদের ঝামেলা হতে পারে। তাই এমন কিছু করতে হবে যাতে সবটা ঠিক থাকে। তবে কি করা যায়, এই চিন্তা থেকেই রিস্ক না নিয়ে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে। তবে নানাভাবে অদ্রির কাছে ধরা পড়তে থাকে ও। বিষয়টা কঠিন হচ্ছিল ক্রমশ। সেদিন যখন ছবিগুলো পাওয়া গেল তখন রাগীবের মাথায় আকাশ ভেঙে পড়ে। ও বুঝতে পারছিল কাছের কেউই এই কাজটি করেছে। তবে কে হতে পারে? এই বিষয়টি ও বুঝতে পারছিল না। কোকেয়া যেভাবে অদ্রিকে বুঝো দিয়েছিল তারপর রাগীব বেশ অনেকটাই চিন্তামুক্ত হয়েছিল। তবে অদ্রি বিয়ের ব্যাপারে তাড়াহুড়ো করল। তখন রাগীব চাইলেও নিষেধ করতে পারত না। এতে অদ্রি হাতছাড়া হতে পারত। তাই নানান কৌশলে বিয়ের মিথ্যে প্ল্যানটা সাজাল। রাজবিকে বলা হয়েছিল অদ্রিকে বলতে গেটের বাইরে রাগীব অপেক্ষা করছে। কোনো এক সারপ্রাইজ আছে। সেই অনুযায়ী সবটা হলো। তবে শেষে একটু টুইস্টেল। রাগীব দেখাতে চেয়েছিল অদ্রি রাজবীর সাথে পালিয়ে গেছে। সেটা সাকসেসফুল তো হলোই। তবে টুইস্টেল তখনই যখন সত্যিই অদ্রিকে নিয়ে পালালো রাজবী। সবটা বুঝতে পেরে চিৎকার করে ওঠল রাগীব। জিনিসপত্র ভাঙতে লাগলো। এতদিন কাঠি নাড়া মানুষটা ছিল রাজবী। তারই সামনে দিয়ে, তার করা প্ল্যানে, তাকে মাতো দিয়ে গেল তার পোষা ছেলেটা। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত রাগীব। পরিশিষ্ট, আজ 2 বছর হতে চলল অদ্রি একটি কেজি স্কুলে পড়াচ্ছে। ছোট ছোট বাচ্চাদের পড়াতে ওর ভালোই লাগে। অদ্রির আজ ক্লাস কম ছিল। তাই আগে ছুটি হয়েছে। ও বের হয়েই দেখল স্কুলের বাইরে অপেক্ষা করছে রাজবী। ছেলেটার প্রতি অসম্ভব কৃতজ্ঞ ও। এই মানুষটা ছিল বলেই রাগীব আর তার পরিবারের নিকৃষ্টতা থেকে বেঁচে গিয়েছিল ও। শুধু তাই নয়, এই যে বেঁচে আছে, বলা চলে বেশ ভালোভাবেই বেঁচে আছে এই সবটা রাজবীর জন্য। ছেলেটা নিজের জানের মায়া ত্যাগ করে রাগীবের মতন হায়নার চোখ এড়িয়ে অদ্রিকে আগলে নিয়েছিল। তবে সবথেকে দুঃখের বিষয়টি হলো আজও বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারল না অদ্রি। এর কারণ রাগীব। যদি কোনো ভাবে জানে বাবা মায়ের সাথে অদ্রির যোগাযোগ আছে তবে তাদেরকে মেরে ফেলতে দুবার ভাববে না নিকৃষ্ট লোকটা। তাছাড়া বাবা মা এই বিষয়গুলো জানতে পারলে কষ্ট পাবেন। সেই সাথে নানান সমস্যাও রয়েছে। রাজবী অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছে। অদ্রির ভাবলেশীন চাহনি দেখে মুখের সামনে হাত দিয়ে শব্দ করল। এতে করে ধ্যান ভাঙল ওর। কোথায় হারিয়ে গিয়েছ? না এমনি। আচ্ছা, ঠিক আছে, চলো। কোথায়? বলা যাবে না। চলো আগে। কথাটি বলেই অদ্রির হাত আগলে নিল রাজবী। এতে অদ্ভুত একটা শিহরণ বয়ে গেল অদ্রিতার সমস্ত দেহে। ও অপলক নয়নে ছেলেটাকে দেখতে লাগল। খুব বেশি সময় নিয়ে দেখলে বোঝা যায় রাজবী অসম্ভব সুন্দর একজন পুরুষ। গভীর দুটো চোখ, কালচে হওয়ার ঠোঁট, পুরো মুখশ্রীতে মায়া রয়েছে। হুট করেই চোখ বাঁধতে শুরু করেছে রাজবী। অদ্রি এবার ধৈর্য হারিয়ে বলল, কি মশাই পাচার করে দেওয়ার ধান্দা নাকি? একদম তাই। এখন তুমি চুপ করো তো। কিন্তু আমরা কোথায় চলেছি? উফ অদ্রিতা, এত কেন কথা বলো? আশ্চর্য তো আপনি। রাজবী এবার জবাব দিল না। অদ্রিকে ধরে সাবধানে পথ চলতে লাগল। আজ অদ্রিতার জন্মদিন। সেটির জন্যেই ছোট এক আয়োজন করেছে ছেলেটা। রাজবী চুপ করতে বললেও, অদ্রি তো অদ্রি। মেয়েটা কথা না বলে 1 সেকেন্ড থাকতে পারে না। ও এবার বলল, একটা কথা বলেন তো, আপনি কেন এতটা আমার জন্য করলেন? কেন নিজের জীবন রিস্কে রেখে আমাকে আগলে রেখেছেন? যদি রাগীব খোঁজ পায় তবে নিশ্চিত মেরে ফেলবে। রাগীব জবাব দিল না। এই প্রশ্নটি সে নিজেও নিজেকে সহস্রবার করেছে। তবে কোনো উত্তর আসেনি। কি এক নেশায় অদ্রিকে আগলে রেখেছে সে। অদ্রি জবাব না পেয়ে থেমে গেল। রাজবী বলল, কি হলো? জবাব কেন দিচ্ছেন না?
রাজবি আবার চুপ। অদ্রি নিজের চোখের বাঁধন খুলে ফেলল। রাজবি দেখল মেয়েটার চোখ ফুলে গেছে। চোখ দিয়ে বৃষ্টির মতন নোনা জল ঝরছে। কেন এতটা করলেন আমার জন্য? রাজবি মাথাটা নত করে চোখ বুঝল। ভেতর থেকে সে কিছু একটা অনুভব করে বলল, অদ্রিতা, আমি জানি না কেন আমি এমনটা করে চলেছি। তবে তুমিময় নেশাটা আমার কখনো না যাক। আমি তোমাতে অভ্যস্ত হয়ে গেছি। সেই যে ছোটবেলায় পরিবার হারালাম, তারপর আমি কখনো কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখিনি। কত খারাপ কাজের সাথে জড়িয়েছিলাম। তবে এতগুলো মাস তোমাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে ফেলেছি। তবে কোনো জোর নেই। আমি সব সময় চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। বাক্যটি শেষ না হতেই অদ্রিতা ছুটে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। যার ফলে হুট করেই শক্ত কিছুর আঘাত অনুভব করে রাজবি। আকস্মিক সে ঘটনা ওর ভেতর অবধি নাড়িয়ে দিল। আচমকা জড়িয়ে ধরার জন্যেই সে কিছুটা ব্যথা পেয়েছে। তবে বাইরের এই ব্যথার থেকে সুখের ব্যথাটা বেশি মনে হচ্ছে। অদ্রি তার চোখের জলে ভিজিয়ে দিচ্ছে পুরুষটির বুকের মাঝখান। রাজবীর চোখগুলো বড় হয়ে গেছে। তবে কি তার নেশাটা এবার ব্যক্তিগত তুমিতে পরিণত হতে চলেছে? সমাপ্ত।